দিন যত যাচ্ছে গাজায় বিমান হামলা ও সামরিক অভিযানের তীব্রতা আরও বেগবান হচ্ছে। রোববার একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারান বহু ফিলিস্তিনি, যার মধ্যে একাধিক শিশুসহ আছে সাংবাদিক এবং 2 জন রেড ক্রসের কর্মী। চলছে জাতিগত নিধন। এমন পরিস্থিতিতে ইসরায়েলি বর্বরতা রুখে দিতে রোববার মাদ্রিদ গ্রুপ নামে পরিচিত মোট 20টি দেশের প্রতিনিধিরা উচ্চস্তরের আলোচনায় বসেছেন। পঞ্চম আনুষ্ঠানিক বৈঠকে প্রতিনিধিত্বকারী দেশ স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোজে ম্যানুয়েল অ্যালভারেস তেল আবিবকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার জন্য বিশ্বকে আহ্বান জানান তিনি। আমাদের সবাইকে ইসরায়েলের উপর অস্ত্রের নিষেধাজ্ঞা দিতে হবে, আর তাদের কাছে কোনো মতেই অস্ত্র বিক্রি করা যাবে না। নিষেধাজ্ঞা আরোপ সহ যা কিছুর দরকার এই যুদ্ধ থামাতে তা করা হবে। একই সঙ্গে ইসরায়েল গাজা যুদ্ধ বন্ধে দ্বিরাষ্ট্রীয়করণের উপর গুরুত্ব আরোপ করা উচিত। আবার ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফা গাজায় যুদ্ধবিরতির উপর জোর দিয়েছেন। আমরা গাজায় যুদ্ধবিরতি দেখতে চাই, যত তাড়াতাড়ি সম্ভব দখলদারিত্বের অবসান দেখতে চাই। ফিলিস্তিন এবং ইসরায়েল একই সঙ্গে শান্তিতে বাস করলে পুরো অঞ্চলে নিরাপত্তা ও শৃঙ্খলা চলে আসবে। এদিকে রোববার গাজার জনসংযোগ কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, বেসামরিক ও আবাসিক এলাকায় সরাসরি স্থল অভিযান ও দখলদার বাহিনী মোতায়েনে গাজার ৭৭% এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েল। এসব এলাকা থেকে ফিলিস্তিনিদের চলে যেতে বলা হয়েছে, নয়তো চালানো হচ্ছে গুলি। এতে গাজা পুরোপুরি নিয়ন্ত্রণের পথে এগোচ্ছে বর্বর ইসরায়েল। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। আগামীকালের মধ্যে সরকারি চাকরি অধ্যাদেশ প্রত্যাহার করা না হলে সচিবালয়ে অচল করার আলটিমেটাম দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেন তারা। এতে বিঘ্নিত হয় স্বাভাবিক কার্যক্রম। এদিকে সরকারের সংস্কার কাজে বাধা দানকারীদের প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ধীরে ধীরে অচল হয়ে পড়ছে দেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে টানা 3 দিন ধরে দাপ্তরিক কাজ রেখে আন্দোলন করে যাচ্ছেন কর্মকর্তা কর্মচারীরা। যদিও তাদের আন্দোলন হুমকির মধ্যেই রোববার সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ জারি করেছে সরকার, যেখানে 4টি শর্ত ভঙ্গ করলে তদন্ত ছাড়াই চাকরিচ্যুতির বিধান রাখা হয়েছে। অন্তর্বর্তী সরকার কেন এসব করছে তা নিয়ে প্রশ্ন তুলছেন সরকারি চাকরিজীবীরা। এটার অপব্যবহারের আশঙ্কাও করছেন তারা। এটা আমাদেরকে একটা হয়রানি এবং শাস্তিমূলক, আমাদেরকে প্রেসারে রাখতে চাচ্ছে। এই জন্য আমরা এটার বিরুদ্ধে লড়াই করতেছি, কারণ আমরা চাকরি নিছি স্থায়িত্বের জন্য। আমাদের চাকরি তো প্রাইভেট চাকরির মতো যখন তখন চলে যাওয়ার কথা না। আমাকে হুমকি দেওয়া হয়েছে, আমাকে রাতে তুলে নিয়ে যাওয়া হবে। আমি ভয় করি না মরণে। আমরা এগিয়ে যাব এবং আজকে প্রয়োজনে জনপ্রশাসন সচিবের দপ্তরে আমরা যাব, তাকে বলবো আপনি কেন দ্রুত এই আইন পাশ করলেন। আমরা যেসব উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলছি, ওনারা প্রত্যেকে আমাদেরকে ব্ল্যাকমেইল করছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ জায়গায় অবস্থান শেষে বিকেলে আইন মন্ত্রণালয়ে বৈঠক। দিনভর সচিবালয়ের বিভিন্ন জায়গায় অবস্থান শেষে বিকেলে আইন মন্ত্রণালয়ে বৈঠক করে কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ। মঙ্গলবারের মধ্যে ওই অধ্যাদেশ প্রত্যাহার করা না হলে বুধবার থেকে কর্মবিরতিতে যাবার হুঁশিয়ারি দেন তারা। আমাদের এই কর্মসূচি ততক্ষণ পর্যন্ত চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত এই কালো আইন বা অধ্যাদেশ সম্পূর্ণরূপে প্রত্যাহার না করা হবে। এদিকে চট্টগ্রামে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ হুঁশিয়ারি দেন, সংস্কার কাজে সচিবালয়ে বাধা এলে প্রতিহত করা হবে। আজকে যখন দেখবেন সরকার কার্যক্রম শুরু করেছে, তারা বাধা হয়ে দাঁড়াচ্ছে, যেখানে সহযোগিতা করার দরকার ছিল। আমাদের জীবন থাকতে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, হাসনাত আব্দুল্লাহ বেঁচে থাকতে, বাংলাদেশে লক্ষ লক্ষ হাসনাত আব্দুল্লাহ রয়েছে, বেঁচে থাকতে এই সংস্কার কার্যক্রমের যদি বাধা বিশেষ করে সচিবালয় থেকে আসে, সেটা কঠোর হস্তে সেটাকে জনগণকে সাথে নিয়ে সেটাকে প্রতিরোধ করা হবে। 14 লাখ সরকারি চাকরিজীবী সারা দেশে আন্দোলনে নামলে সেবা পেতে চরম ভোগান্তি সৃষ্টি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। মাহবুব কবির চপল, ATN বাংলা। Policemen to my house. They came in civil clothes, but they were policemen from the Karnataka government, Karnataka police, which is a
Congress ruled state. The Union Territory of Jammu and Kashmir, but other parts of India as well. So it's very important to clarify, because when you project it as a conflict, you're really putting the perpetrator and the victim, without meaning to, I understand, at the same level. पाकिस्तान अगर आंख उठाकर देखेगा तो आंखें नोचने का काम कर लिया जाएगा साथियों। दोस्तों, जो कल तक चीख चीख कर एक तमाशा कर रहा था अपने चैनल पर, जो चीख चीख कर झूठ को परोस रहा था, अब जैसे ही उसकी गिरफ्तारी का वक्त आया, वैसे ही उसके सुर और लहजा दोनों हल्का पड़ गया है। अपने आप को पीड़ित बताने की कोशिश कर रहा है। वो व्यक्ति ये दिखाने की कोशिश कर रहा है कि उससे गलती तो हुई, लेकिन इतनी बड़ी गलती नहीं हुई है कि उसे गिरफ्तार कर लिया जाए। कैसे वो डरा और सहमा हुआ है, आज मैं आपको दिखाने जा रहा हूं। जो अमूमन दिनों में दहाड़ता था, चीखता था, चिल्लाता था, आज इस व्यक्ति को दिखाऊंगा, उस गोदी एंकर को दिखाऊंगा, और दिखाऊंगा एक और गोदी एंकर जिसने सारी हदों को पार किया था। उन्होंने भी बिना जांचे परखे फर्जी खबर को चलाया था, उस आधार पर बताया था कि इस दुनिया के अंदर यहूदी और हिंदू दो ही समुदाय को निशाना बनाया जा रहा है। लेकिन जब से सच्चाई सामने आई है, मुंह छिपाई कार्यक्रम का निर्वहन किया जा रहा है, रस्म का निर्वहन किया जा रहा है। तो वहीं भारत और जापान के बीच का अंतर दिखाऊंगा, जहां एक इस्तीफा देने पर मंत्री की तरक्की पसंद और वे कैसे आप और एक नेताजी हैं, वो बता रहे हैं कि लाल, पीली, नीली, हरी, गुलाबी हर तरह की आंखें दिखा दी गई। रूस यूक्रेन युद्ध के बीच एक चौंकाने वाली खबर सामने आई है। रूसी मीडिया और अधिकारियों के मुताबिक यूक्रेन ने रूस के कुर्स्क इलाके में राष्ट्रपति व्लादिमीर पुतिन के हेलीकॉप्टर को ड्रोन से निशाना बनाने की कोशिश की। ये हमला उस समय किया गया जब पुतिन आधी रात को इस क्षेत्र के ऊपर उड़ान भर रहे थे। हालांकि रूसी वायु रक्षा सिस्टम ने तुरंत कार्रवाई करते हुए ड्रोन को रास्ते में ही नष्ट कर दिया, जिससे पुतिन सुरक्षित बच गए। रूसी सुरक्षा अधिकारियों ने बताया कि यूक्रेनी ड्रोन ने ठीक उस मार्ग को निशाना बनाया था जहां से पुतिन का हेलीकॉप्टर उड़ रहा था। उनका कहना है कि यह हमला पूरी योजना के तहत किया गया था, लेकिन समय रहते हुए रूसी वायुसेना ने इसे रोक दिया। रिपोर्ट के अनुसार जैसे ही ड्रोन पुतिन की उड़ान मार्ग की ओर बढ़ा, रूसी एयर डिफेंस सिस्टम ने उसे पहचान कर हवा में ही मार गिराया। इस दौरान न तो हेलीकॉप्टर को नुकसान पहुंचा और न ही किसी व्यक्ति को चोट आई। अब रूसी खुफिया एजेंसियां इस घटना की गहराई से जांच कर रही हैं। ये समझने की कोशिश की जा रही है कि यूक्रेनी ड्रोन इतनी दूर और एक संवेदनशील क्षेत्र तक कैसे पहुंचा। जांच का मकसद ये भी पता लगाना है कि यह हमला पुतिन को मारने की कोशिश थी या फिर केवल दबाव बनाने की रणनीति। इस कथित हमले को लेकर यूक्रेन की ओर से अब तक कोई पुष्टि या प्रतिक्रिया नहीं आई है। हालांकि यूक्रेनी सेना पहले भी रूसी सैन्य ठिकानों और प्रमुख क्षेत्रों को निशाना बनाती रही है। इस घटना ने रूस यूक्रेन संघर्ष को एक और गंभीर मोड़ दे दिया है। হোলসিম ওয়াটার প্রটেক্ট ব্যবহারে ছাদ থেকে ফাউন্ডেশন, পানি থেকে কমপ্লিট প্রোটেকশন। চীনের সমর ভান্ডারে যোগ হলো আরও একটি অত্যাধুনিক রণতরী ফুজিয়ান। নতুন সংস্করণের বিমানবাহী এই নৌযানে বসানো হয়েছে ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপুল্ট সিস্টেম, যা বাড়িয়েছে যুদ্ধ বিমানের গতি ও আক্রমণের ক্ষমতা। ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে সাম্প্রতিক মন্তব্যে আলোচনায় এসেছেন। তিনি একদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পাগল বলেছেন, অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সমালোচনা করে বলেছেন তিনি যা বলেন সবই সমস্যা তৈরি করে। ইউক্রেনে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার পর স্থানীয় সময় রবিবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে আমার সবসময় ভালো সম্পর্ক ছিল, কিন্তু এখন মনে হচ্ছে তার কিছু একটা হয়েছে। তিনি একেবারে পাগল হয়ে গেছেন। অকারণে মানুষ হত্যা করছেন, শুধু সৈন্য না, সাধারণ মানুষও। ইউক্রেনের শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চলছে কোনো কারণ ছাড়াই। এর কয়েক ঘন্টা পর নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, পুতিন যা করছেন তাতে তিনি খুশি নন। পুতিন অনেক মানুষকে হত্যা করছেন এবং আমি জানি না তার কি হয়েছে। ট্রুথ সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট
জেলেনস্কিকেও এক হাত নেন। তিনি বলেন জেলেনস্কি তার দেশের কোনো উপকার করছেন না। তিনি যা বলেন সব সমস্যা তৈরি করে। আমি এটি পছন্দ করছি না, আর এটা বন্ধ হওয়া উচিত। ট্রাম্প রাশিয়ার ইউক্রেন দখলের চেষ্টাকে অযৌক্তিক মনে করছেন এবং এ ধরনের চেষ্টা শেষ পর্যন্ত রাশিয়ার ধ্বংস ডেকে আনবে বলেও মনে করেন এই প্রেসিডেন্ট। नमस्कार, मैं हूं नीलू। तो ईरान और इजराइल के बीच अब युद्ध की आशंका और ज्यादा प्रबल हो गई है। और देखिए, हम ऐसा इसलिए कह रहे हैं क्योंकि अमेरिका ने भी कह दिया है कि अब ईरान को लेकर कोई बड़ा फैसला हो सकता है। अब ऐसे में किस तरह की चीजें सामने आ रही है, किस तरह की बातें सामने आ रही है, क्या वाकई अब इजराइल और ईरान के बीच सीधे युद्ध हम देखेंगे? इस पर बातचीत करने के लिए मयंक मेरे साथ जुड़ गए हैं। मयंक, लगातार पिछले कुछ दिनों से हमने देखा कि बातचीत अमेरिका और ईरान के बीच में हो रही थी, लेकिन कहीं ना कहीं इजराइल लगातार इस ओर संकेत दे रहा है कि ईरान को लेकर वो कुछ बड़ा करने वाला है। ये क्या संकेत है? किस तरह से अब इजराइल ईरान पर हमला, या फिर ईरान भी अब पूरी तरह से तैयार है इजराइल के इस हमले का जवाब? देखिए, एक बहुत बड़ी खबर आई है इजराइल से। इजराइल ने अपनी सरफेस टू एयर मिसाइल्स, जिसे सैम भी कहा जाता है, इसको अपने 2 बड़े एयर बेसिस पर डिप्लॉय कर दिया है। एक नेवातिम एयर बेस पे, दूसरा टेलनॉफ एयर बेस पे। तो इजराइल की तरफ से इन दोनों जगह पे मिसाइल डिफेंस सिस्टम, और जो डिफेंस सिस्टम उसे अमेरिका से मिला है, ये वहां पे लगा दिए गए हैं। साथ ही अपनी मिसाइल्स को भी तैनात कर दिया है इजराइल ने। अब देखिए, इजराइल की तरफ से जो डिप्लॉयमेंट हुआ है, ये उन जगहों पर हुआ है जहां पे पिछले साल ईरान ने अपनी मिसाइल्स से जो अटैक किया था इजराइल पे, 180 से ज्यादा बैलिस्टिक मिसाइल्स फायर की गई थी। वो मिसाइल्स जिन जगहों पर गिरी थी, वहां पे इजराइल ने अपना डिफेंस सिस्टम जो है वो लगा दिया है। ये एक बड़ा मिलिट्री डेवलपमेंट है। दूसरी तरफ से देखिए, ईरान की तरफ से एक बड़ा बयान आया है। IRGC ईरान की जो सेना है, उसकी तरफ से बड़ा बयान आया है। उनका कहना है कि हमारी फिंगर भी बटन पे है, बटन दबा और इजराइल तबाह। देखिए, उनकी तरफ से ये संकेत दिए गए हैं कि अगर किसी भी तरह की कोई भी हरकत সেনাবাহিনী ক্ষমতা নেওয়ারও কোনো ইচ্ছা বা এ ধরনের কোনো রকম কোনো আমাদের মধ্যে এ ধরনের কোনো আলোচনা হয়নি। অফিসার্স অ্যাড্রেস, দেখুন, সেনাবাহিনী প্রধান যে কোনো সময় বা সময়ে সময়ে অফিসার, জেসিও, এনসিও সৈনিকের সাথে কথা বলে থাকেন, দিক নির্দেশনা দিয়ে থাকেন। এটি তারই একটি ধারাবাহিকতা মাত্র। এখানে আমরা কোনো সাংবাদিককেও ডাকিনি, তিনি জাতির উদ্দেশ্যেও কোনো ভাষণ দেননি, বা আইএসপিআরও সরকারিভাবে কোনো বিবৃতি দেয়নি। সো আপনারা যেটা গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে দেখছেন, এইটার সঠিকতা বা বস্তুনিষ্ঠতা নিয়ে যথেষ্ট বিবেচনার দাবি রাখে। তো সে বিষয়ে আপনারা ভালোই বুঝতে পারছেন। আর আপনার যে বাকি বিষয়গুলো, সেগুলোর বিষয়ে আমি আগের মতোই বলবো যে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো বিষয়ে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। আর পাহাড়ি যে একটি দলের কথা বলেছেন, এটা আপনারাই জানেন, এটি একটি আত্মস্বীকৃত টেররিস্ট দল যারা সংঘাতপূর্ণ কাজ করে থাকে। সো তাদেরকে নির্বাচনে যুক্ত করা সমীচীন নয় বলে আমরা মনে করি। নির্বাচন নিয়ে এ বিষয়ে অনেক আলোচনা হয়েছে, এ বিষয়ে আমরা এখন আর কোনো কথা না বলি। আমরা এই বিষয়গুলো নিয়ে কোনো মুখোমুখি কোনো অবস্থান দেখছি না। আমাদের মধ্যে যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রয়েছে এবং আমরা একত্রে একসাথে দেশের জন্য, দেশের স্বার্থে, জনগণের জন্য কাজ করে যাচ্ছি। আমি বলেছি, এটা নিতান্তই অফিসার্স অ্যাড্রেস একটি নিতান্তই আমাদের বাহিনীর অভ্যন্তরীণ বিষয়। এবং গণমাধ্যমে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা সঠিকতা নিয়ে যথেষ্ট সন্দিহান। কারণ আমরা এখানে কাউকে, যদি আমরা কোনো কিছু জানাতেই চাইতাম, তাহলে আমরা আপনাদেরকে ডাকতাম, গণমাধ্যম থাকতো, সেখানে আইএসপিআর সরকারিভাবে বিবৃত দিত। আমরা কিন্তু এগুলো কোনো কিছুই করিনি। তো এটা আমাদের জাস্ট একটা রেগুলার রুটিন অ্যাফেয়ার। সেনাবাহিনী প্রধান প্রায়ই হরহামেশাই আমাদের সাথে কথা বলেন এবং তার দিক নির্দেশনা দিয়ে থাকেন।
স্ট্রোক পরিষ্কার বা মশক নিধনে সেনাবাহিনী কাজ করে না, বা উনি কিভাবে কোথা থেকে বলেছেন এই বিষয়ে আমাদের সাথে কোনো যোগাযোগ হয়নি। সো এই বিষয়ে আমরা কোনো তথ্য আপনাকে দিতে পারছি না। নির্বাচন নিয়ে যথেষ্ট আলোচনা সমালোচনা হয়েছে, এই বিষয়টি নিয়ে আমরা আর কোনো কথা বলতে চাচ্ছি না। আর সেনাবাহিনী ক্ষমতা নেওয়ারও কোনো ইচ্ছা বা এ ধরনের কোনো আমাদের মধ্যে এ ধরনের কোনো আলোচনা হয়নি। সো এই বিষয়ে আমরা কোনো তথ্য আপনাকে দিতে পারছি না। দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য বা নিরাপত্তা রক্ষার জন্য আমরা সর্বদা সেনাবাহিনী একত্রে এবং একতাবদ্ধ হয়ে কাজ করে আসছি, এবং ভবিষ্যতেও আমরা দেশের জন্য, দেশের নিরাপত্তার জন্য দেশের মানুষের সাথে কাজ করে যাব। এখন আরাকান আর্মির সাথে আমাদের সরাসরি কোনো যোগাযোগ নেই। আপনারা যেটা গণমাধ্যমে দেখেছেন সেটার সঠিকতা বা বস্তুনিষ্ঠতা নিয়ে যথেষ্ট বিবেচনার দাবি রাখে, তাদের সাথে আমাদের সরাসরি কোনো যোগাযোগ নেই। কুকিচিন একটি বোম সম্প্রদায় কেন্দ্রিক প্রতিষ্ঠান বা অর্গানাইজেশন, এবং আপনারা কি জানেন যে তাদের টোটাল সংখ্যা হচ্ছে 12,000 জন। তো 12,000 জন কীভাবে 30,000 ইউনিফর্মের জন্য করে? তো সোশ্যাল মিডিয়া বা যে কোনো মিডিয়াতে আপনারা যে তথ্যগুলো পান, আসলে এগুলোর সঠিকতা বা এগুলোর বস্তুনিষ্ঠতা যাচাই করার যথেষ্ট সুযোগ রয়েছে। তো এই একটি ইনফরমেশন থেকে আপনি বুঝতে পারেন যে 12,000-এর মধ্যেও তো সবাই আবার সশস্ত্র বা আর্মড গ্রুপের সাথে সংযুক্ত নয়। সো 30,000 পোশাক বা ইউনিফর্মের বিষয়টি এটা নিয়ে যথেষ্ট সন্দিহান। সারা শহর যখন ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই আকাশ ভাঙা বিস্ফোরণে থমকে যায় নিস্তব্ধতা। ইউক্রেন যুদ্ধের ইতিহাসে সবচেয়ে বড় ড্রোন হামলা চালালো রাশিয়া। এই হামলায় রুশ বাহিনী ইউক্রেনের একাধিক শহরে প্রায় 360টি ড্রোন ব্যবহার করেছে, যা এ যাবৎকালের সর্ববৃহৎ ড্রোন আক্রমণ হিসেবে চিহ্নিত হয়েছে। 24শে মে রাতে রুশ বাহিনীর চালানো এই হামলায় কিয়েভ সহ বিভিন্ন শহরে বিস্ফোরণ, অগ্নিকাণ্ড এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে। বিস্ফোরণের শব্দ, ধোঁয়া আর আগুনে ছেয়ে যায় কিয়েভ, খার্কিভ, লাভিভ সহ একাধিক শহর। রাতভর এই সমন্বিত হামলায় মূলত বেসামরিক নাগরিক ও অবকাঠামো লক্ষ্যবস্তু ছিল। CNN-এর প্রতিবেদন বলছে, হামলায় নিহত হয়েছেন অন্তত 12 জন এবং আহত হয়েছেন আরও 60 জন। এই হামলার 4 দিন আগে রাশিয়ার কুর্স্ক ও ব্লাস্ট অঞ্চলে ড্রোন হামলা চালায় ইউক্রেন। পর্যবেক্ষকদের অনেকে মনে করছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যা করতেই সে হামলা চালিয়েছিল ইউক্রেন সেনারা, কেননা সে সময় পুতিনের হেলিকপ্টারটি ওই ড্রোন হামলার কেন্দ্রস্থলে ছিল। পুতিনকে বহনকারী হেলিকপ্টারটি বিশাল ইউক্রেনীয় ড্রোন হামলার মধ্যে আটকা পড়েছিল। তবে হামলার সময় রুশ বিমান বাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থা 46টি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়। ফলে অল্পের জন্য বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়ে যান পুতিন। সারা শহর যখন ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই আকাশ ভাঙা বিস্ফোরণে থমকে যায় নিস্তব্ধতা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী এবং জামাত আমির ডাক্তার শফিকুর রহমানকে উপপ্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। একই সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি এবং ডক্টর বদিউল আলম মজুমদারকে উপরাষ্ট্রপতি করার প্রস্তাব দেওয়া হয়। এমন প্রস্তাবের পর বিভিন্ন মহলে চলছে নানা আলোচনা। প্রশ্ন উঠেছে, তবে কি জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় সরকার গঠন করা হবে? আর যদি হয়েও থাকে, তবে সেটি কত বছরের জন্য হবে? জাতীয় সরকার গঠনের একটি রূপরেখা উপস্থাপন করা হয়। সেখানে বলা হয়, উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন ও নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হবেন যারা, তারা শুধুমাত্র প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী পদে নিযুক্ত হবেন। এর মধ্যে আনুপাতিক হারে বিএনপির 25%, জামাত 20%, এনসিপি 15%, ইসলামী আন্দোলন 5%, বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি 10%, বাকি দল থেকে 25% প্রতিনিধি জাতীয় সরকারে থাকবে। এই কাঠামোর উপর ভিত্তি করে বর্তমান সংস্কার কমিটিগুলো রাষ্ট্র পরিচালনার নীতি প্রণয়ন করতে পারেন, আর একে রাষ্ট্র পরিচালনার জাতীয় সনদ বলা যেতে পারে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি
রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ আয়োজিত বাংলাদেশের কাঙ্ক্ষিত আগামীর জাতীয় সরকারের রূপরেখার উপর নাগরিক ভাবনা বিষয়ক মতবিনিময় সভায় এই প্রস্তাবনা তুলে ধরা হয়। এতে আরও বলা হয়, জাতীয় সনদে বর্তমান সংবিধানে অপরিসীম প্রধানমন্ত্রী ক্ষমতাকে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীদের বন্টনের মাধ্যমে সুষ্ঠু সমতা আনয়ন করা হবে। এজন্য রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, সুশীল সমাজ প্রতিনিধি, বিশিষ্ট জনসহ সমাজের সর্বস্তরের জনগণের মতামত গ্রহণ করার কথাও বলা হয়। বক্তারা বলেন, জাতীয় সরকারের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণকর রাষ্ট্রীয়, রাজনৈতিক, প্রশাসনিক, শাসনতান্ত্রিক ব্যবস্থার ঐক্যবদ্ধ এবং সমবেত সরকার গঠনে সুশাসন নিশ্চিত হবে। সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ নাজিবুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন টাইমস ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টির ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন। এছাড়া আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী SF ফরমানুল ইসলাম। এবার পাকিস্তানকে আকাশপথে পরাশক্তি করে তুলতে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে চীন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর দাবি, পাকিস্তানকে পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট J-35 দিতে যাচ্ছে চীন। অত্যাধুনিক প্রযুক্তির J-35 মূলত পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্সের সক্ষমতা বাড়াতেই ডিজাইন করেছে চীন। ডুয়েল ইঞ্জিনের ভয়ঙ্কর এই স্টেলথ ফাইটারের অন্তত 30টি পাকিস্তানকে দিতে যাচ্ছে শি জিনপিং সরকার। সেটিও আবার বাজার মূল্যের চেয়েও 50% ছাড়ে। ভারতীয় গণমাধ্যমের দাবি, J-35-এর প্রথম লট আগামী আগস্টের মধ্যে পাকিস্তানে পৌঁছাবে। এর আগেই অত্যাধুনিক যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ নিতে চীনে পৌঁছেছে পাক সেনারা। শত্রুপক্ষ সাগরের তলদেশ থেকে বা আকাশ থেকে মিসাইল ছুড়ল। হতে পারে সেটি ক্রুজ, ব্যালিস্টিক কিংবা সর্বাধুনিক হাইপারসনিক মিসাইল। মুহূর্তেই সেটি শনাক্ত করে মাঝপথেই ধ্বংস করে দিল একটি অদৃশ্য ঢাল। ঠিক যেন সায়েন্স ফিকশন মুভি। এই কল্পবিজ্ঞানকে বাস্তবে নামিয়ে আনতে চলেছে যুক্তরাষ্ট্র। আর অত্যাধুনিক এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম গোল্ডেন ডোম। এখন পর্যন্ত যত ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি হয়েছে, পারমাণবিক হোক বা প্রচলিত, সব ধ্বংস করার জন্যই গোল্ডেন ডোমের নকশা করেছে যুক্তরাষ্ট্র। বলা হচ্ছে ইতিহাসে এত উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি আর কখনোই নির্মিত হয়নি। সম্প্রতি এই সিস্টেমে নকশা চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন। রাশিয়া ও চীন সহ বিভিন্ন দেশের হাইপারসনিক মিসাইলগুলো এখন বড় মাথা ব্যথা যুক্তরাষ্ট্রের জন্য। শব্দের অন্তত 5 গুণ বেশি গতির এই মিসাইল আটকানো বর্তমানে প্রায় অসম্ভব। এই ক্ষেপণাস্ত্রের বিপক্ষে প্যাট্রিয়ট, থার্ড, এমনকি ইসরায়েলের আয়রন ডোমও সেভাবে কার্যকর নয়। কারণ ক্ষেপণাস্ত্রগুলো চলার পথে হঠাৎ করেই দিক বদলে ফেলে, যে কারণে প্রচলিত রাডার সিস্টেম তাদের সঠিকভাবে শনাক্ত করতে পারে না। এমনকি ড্রোন বা খুব নিচু দিয়ে উড়ে আসা ক্রুজ মিসাইল মোকাবিলাও অত্যন্ত কঠিন। সব সমস্যা মাথায় নিয়েই যুক্তরাষ্ট্র তৈরি করছে গোল্ডেন ডোম। নাম শুনে ভাবতে পারেন এটা বুঝি আয়রন ডোমের বড় ভাই। ঠিক তাই, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম থেকে অনুপ্রাণিত হয়েই এই নাম দিয়েছেন। নামের মিল থাকলেও ক্ষমতায় ও প্রযুক্তিতে গোল্ডেন ডোম হবে অনেক বেশি শক্তিশালী। গোল্ডেন ডোম মূলত 2 ভাগে কাজ করবে। প্রথম ভাগ হচ্ছে মহাকাশে স্থাপিত অত্যাধুনিক সেন্সর নেটওয়ার্ক। এই নেটওয়ার্কে থাকবে শতাধিক স্যাটেলাইট, যারা পৃথিবীর যে কোনো প্রান্তে মিসাইল ছোড়ার সাথে সাথেই সেটাকে শনাক্ত করবে। সেটি মুহূর্তের মধ্যেই সংকেত পাঠাবে দ্বিতীয় ভাগ অর্থাৎ ইন্টারসেপ্টরে। ইন্টারসেপ্টরগুলো মিসাইলটি পৃথিবীর যে কোনো জায়গা বা মহাকাশ থেকেই ধ্বংস করতে পারবে। প্রায় 100% সাফল্যের সাথে কাজ করবে প্রতিরক্ষা ব্যবস্থাটি, অন্তত ট্রাম্প প্রশাসনের দাবি এমনটাই। মহাকাশে বসানো ইন্টারসেপ্টরগুলো ধ্বংসের কাজ করবে মূলত লেজার প্রযুক্তির সাহায্যে, অর্থাৎ কোনো মিসাইল আকাশে থাকা অবস্থাতেই লেজার দিয়ে পুড়িয়ে ফেলা যাবে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মুহূর্তে মাঝপথ কিংবা লক্ষ্যের কাছে পৌঁছানোর আগেই সেটিকে নিশ্চিহ্ন করে দেবে গোল্ডেন ডোম। এজন্যই এটাকে বলা হচ্ছে মাল্টিলেয়ার্ড বা বহুস্তর বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা। গোল্ডেন ডোমের গল্পটা কিন্তু একেবারেই নতুন নয়।
প্রায় 4 দশক আগে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানও এমন প্রযুক্তির স্বপ্ন দেখেছিলেন। একটা বাজে অবস্থার ভিতর দিয়ে যাচ্ছিলাম আমরা, সেখান থেকে উত্তরণের চেষ্টা করছে সরকার, আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, সমস্ত সংস্থা চেষ্টা করে যাচ্ছে, সেনাবাহিনীও তাদের অবস্থান থেকে যতটুকু কন্ট্রিবিউট করার চেষ্টা করছে। তো আমরা যদি সম্মিলিতভাবে কাজ করি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা একটি স্থিতিশীল অবস্থায় যেরকম আমরা চাই, সবাই আমাদের মনের যে আকাঙ্ক্ষা, নিশ্চয়ই আমরা সেখানে পৌঁছাতে পারবো। এটার জন্য সবার সহযোগিতা দরকার, ইন্টিগ্রেশন দরকার। এবং আপনারা যারা আছেন, গণমাধ্যম কর্মী যারা আছেন সামনে, আপনারা একটা বড় ভূমিকা রাখতে পারেন এবং রাখছেন। আপনাদেরকে অনুরোধ করবো এই দেশের এই একটা ভিন্ন রকম পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যেন এটা মাথায় রাখি যে দিস ইজ নাথিং। এই মুহূর্তে এমন একটা স্বাভাবিক পরিস্থিতির মধ্যে আমরা নাই যেটা সব কিছু স্বাভাবিক চলবে। কিছু কিছু অসঙ্গতি, অসংলগ্নতা থাকতেই পারে, বাট আমরা সবাই চেষ্টা করছি যাতে সেটাকে মিটিয়ে ফেলে সবাই সম্মিলিতভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি। এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি অবশ্যই আমরা সামনে এগিয়ে যাব এবং একটা সুন্দর দেশ, যেটা আমরা প্রত্যাশা করি, আশা করি, সেটার মধ্যে আমরা বিরাজ করব ইনশাআল্লাহ। অবশ্যই আমরা কম্প্রোমাইজ করিনি বর্ডার, এবং যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে, উইল নেভার কম্প্রোমাইজ দ্যাট। দিস ইজ আওয়ার কান্ট্রি অ্যান্ড উইল প্রোটেক্ট ইট অ্যাট এনি কস্ট। এটা আপনার দেশ, এটা আমার দেশ। এই দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হতে পারে কোনো একটা সম্প্রদায়ের মাধ্যমে, এটা কখনোই হবে না। এটুকু আপনার উত্তর বলতে পারি। আর যদি আরেকটু গভীরে যাই যে আর্টসা অস্ত্র নিয়ে আসছে, মুভমেন্ট করছে, সে ব্যাপারে অবস্থান কি? দেখুন, বাংলাদেশ মিয়ানমার বর্ডার একটা অত্যন্ত জটিল পরিস্থিতির মুখে আছে এখন। এখানে কোনো মিয়ানমারের যে সরকার, যেটা আমরা বলি, যেটা তাদের সেই সরকারের অস্তিত্ব বিলীনের পথে। আরাকান আর্মি রাখাইন স্টেটটা অলমোস্ট দখল করে নিয়েছে, 85 থেকে 90% দখল করে নিয়েছে, কিছু জায়গা বাদে। সো এখানে, এবং আরাকান আর্মিও তো একটা অথরাইজ সংগঠন নয়। সো এই জায়গাটাতে না আছে কোনো সরকারের অস্তিত্ব সেভাবে, না আছে আরাকান আর্মিকে স্বীকৃতি দেওয়ার মতো কোনো একটা অবস্থা। সো অল টুগেদার এই মুহূর্তে বাংলাদেশ মিয়ানমারের যে বর্ডার পরিস্থিতি, নিঃসন্দেহে এটা যে কোনো সময়ের তুলনায় সংবেদনশীল। তো সেক্ষেত্রে এই ধরনের কিছু আর্মড গ্রুপের মুভমেন্ট হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, বাট তার মানে এই নয় যে এটাকে আমরা স্বীকৃতি দিব বা এটাকে আমরা দেখেও না দেখার ভান করব বা এটার ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করব না। এই ধরনের ভোলাটাইল একটা পরিস্থিতি, এরকম মুভমেন্ট হতেই পারে, বাট আপনাদেরকে আশ্বস্ত করতে চাই বিজিবি প্রাথমিকভাবে এবং ডেফিনেটলি সাপোর্টেড বাই আর্মি আমরা প্রচণ্ডভাবে এই বর্ডারের ব্যাপারে নজর রাখছি এবং এখানে যেন পরিস্থিতি এমন সৃষ্টি না হয় যেটা সার্বভৌমত্বে বিঘ্নিত করতে পারে। আমরা ওয়াকিবহাল আছি, কাজ করছি। 5 আগস্ট সামরিক কর্মকর্তারা ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দিলে শেখ হাসিনা রেগে গিয়ে বলেছিলেন, গুলি করে মেরে ফেলো, গণভবনে কবর দিয়ে দাও। এমনকি পদত্যাগ করাতে পা জড়িয়ে ধরেছিলেন তারই বোন শেখ রেহানা, আর তাতেও রাজি হননি তিনি। পরে সজীব ওয়াজেদ জয়ের কথায় ক্ষমতা ছাড়তে সম্মত হন শেখ হাসিনা। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের দাখিল করা জুলাই আগস্টের প্রথম মামলার আনুষ্ঠানিক অভিযোগে উঠে এসেছে এমন তথ্য, যেখানে আরও বলা হয়েছে 4 আগস্ট রাতে গ্যাং অফ 4 নামে পরিচিত ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান ও আসাদুজ্জামান খান কামাল কঠোর অবস্থানেই নিয়ে যান শেখ হাসিনাকে। প্রথম দেখায় মনে হতে পারে এটা কোনো সিনেমার দৃশ্য। ইসরায়েলের আকাশে ছুটে আসছে এক ভয়ঙ্কর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। মুহূর্তেই যায় সতর্কবার্তা। সাইরেনের কর্কশ শব্দে ঘুম ভেঙে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে ইসরায়েলিরা। ঠিক তখনই বিকট শব্দে আকাশেই হয় বিস্ফোরণ। গত 1 সপ্তাহে 5 বার এমন ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হলো ইসরায়েল।
এক লাইনে যদি উত্তর দিতে চাই, অবশ্যই আমরা কম্প্রোমাইজ করিনি বর্ডার, এবং যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে, উইল নেভার কম্প্রোমাইজ দ্যাট। দিস ইজ আওয়ার কান্ট্রি অ্যান্ড উইল প্রোটেক্ট ইট অ্যাট এনি কস্ট। এটা আপনার দেশ, এটা আমার দেশ। এই দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হতে পারে কোনো একটা সম্প্রদায়ের মাধ্যমে, এটা কখনোই হবে না। এটুকু আপনার উত্তর বলতে পারি। আর যদি আরেকটু গভীরে যাই যে আর্টসা অস্ত্র নিয়ে আসছে, মুভমেন্ট করছে, সে ব্যাপারে অবস্থান কি? দেখুন, বাংলাদেশ মিয়ানমার বর্ডার একটা অত্যন্ত জটিল পরিস্থিতির মুখে আছে এখন। এখানে কোনো মিয়ানমারের যে সরকার, একটা সময় ইসরায়েল ছিল পশ্চিমা বিশ্বের নয়নের মণি, অন্ধ সমর্থনের প্রতীক। কিন্তু নেতানিয়াহুর দিনকাল যে একেবারেই ভালো যাচ্ছে না। প্রমাণস্বরূপ একে একে তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে পুরো পশ্চিমা বিশ্বই। সেই পথে এবার নাম লেখালো ইউরোপের আরেক দেশ আয়ারল্যান্ড। ইসরায়েলি কোম্পানিগুলোর সাথে বাণিজ্য স্থগিতের জন্য রীতিমতো আইন পাশ করার ঘোষণা দিয়ে ফেলেছে দেশটি। আনাদুলু এজেন্সির তথ্য অনুযায়ী শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় আয়ারল্যান্ডের উপপ্রধানমন্ত্রী সাইমন হ্যারিস জানান, ইসরায়েলি কোম্পানিগুলোর সঙ্গে বাণিজ্য স্থগিত করতে আইন প্রণয়নের পথে এগোচ্ছে আয়ারল্যান্ড। গাজার চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আয়ারল্যান্ডের উপপ্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেন, গাজায় সহিংসতা ও অবরোধের কারণে মানবিক পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। এজন্য এই জুন মাসেই বিলটির বিভিন্ন দিক পর্যালোচনার কাজ শুরু করবে আয়ারল্যান্ডের সংসদের পররাষ্ট্র বিষয়ক কমিটি। গাজার সংকট ও মানবিক বিপর্যয়ের প্রেক্ষিতে ইসরায়েলের বিরুদ্ধে একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে পশ্চিমা দেশগুলো। স্পেন পার্লামেন্টে অস্ত্র নিষেধাজ্ঞা পাশ করেছে এবং ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি পুনর্বিবেচনার দাবি জানিয়েছে। কানাডা বসতি স্থাপনকারীদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে এবং ভবিষ্যতে অস্ত্র ও বাণিজ্য স্থগিতের ইঙ্গিত দিয়েছে। ফ্রান্স ইইউ ইসরায়েল বাণিজ্য চুক্তি পর্যালোচনার আহ্বান জানিয়ে বলেছে, গাজায় অভিযান বন্ধ না হলে কঠোর পদক্ষেপ আসবে। যুক্তরাজ্য ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করেছে এবং বসতিগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। এমনকি যুক্তরাষ্ট্র পর্যন্ত ইসরায়েলের কিছু পণ্যে শুল্ক বসিয়েছে এবং গাজায় মানবিক সহায়তার ওপর বাধা নিয়ে প্রকাশ্যে উদ্বেগ জানিয়েছে। এরপর ইসরায়েলের নিরাপত্তা ছাতা হিসেবে পরিচিত ইউরোপীয় ইউনিয়নও ইসরায়েলের সাথে সম্পর্ক পর্যালোচনা করার সিদ্ধান্ত নেয়। সবাই নেতানিয়াহুর বিরুদ্ধে একাট্টা। এরই মধ্যে সরাসরি বাণিজ্য বন্ধের ঘোষণা এলো আয়ারল্যান্ডের পক্ষ থেকে। এমন একটি সময় এ ঘোষণা এলো যখন নিজ দেশেই বিপদে আছেন নেতানিয়াহু। তার বিরুদ্ধে গাজায় জিম্মি থাকা ইসরায়েলিদের পরিবারের সদস্যদের ক্ষোভ সমানে জোরালো হচ্ছে। তবে সবকিছু ছাপিয়ে ডোনাল্ড ট্রাম্পের নেতানিয়াহুর প্রতি হতাশা বিশ্লেষকদের দৃষ্টি কেড়ে নিচ্ছে। কেননা নেতানিয়াহু বরাবরই ট্রাম্পের কাছের মানুষ হিসেবেই পরিচিত ছিল। তবে টানা 2 সপ্তাহে তাদের সেই সম্পর্কে অনেকখানি ফাটল ধরেছে। বিশেষ করে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের সময় থেকেই তা স্পষ্ট হয়ে উঠতে শুরু করে। দ্য পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের অনেক কর্মকর্তা মধ্যপ্রাচ্য ও ওয়াশিংটনের প্রতি ইসরায়েলের মনোভাব নিয়ে হতাশ। এতদিন যাবৎ ইউরোপের একের পর এক দেশ নেতানিয়াহুর উপর, বিশেষ করে গাজায় সহায়তা বন্ধ করে দেওয়ায় প্রতিবাদ জানালেও ট্রাম্প পাশে আছেন বলে জানিয়ে আসছিলেন নেতানিয়াহু। এবার ইউরোপের দেশগুলোর পাশাপাশি ট্রাম্পের অবস্থান পুরোপুরি স্পষ্ট। নেতানিয়াহু কি এখান থেকে কোনো শিক্ষা নেবে? আমি খুবই ভাগ্যবান, সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল, মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম। আমি আমারই সংসদ এলাকায় আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আর একটা বাসায় আশ্রয় নিয়েছিলাম। তখন 4 দিক থেকে মিছিল আসছিল এবং এটা আসলে ছিল প্রধানমন্ত্রী গণভবন কেন্দ্রিক, এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকাতেও এটা ছড়িয়ে পড়ে। একটা লুটপাটের যে লুম্পেন স্টাইলের কতগুলো ঘটনা ঘটে এবং সেখানে বিভিন্ন ধরনের লোক
আসে এবং এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোন রাজনৈতিক অভ্যুত্থান, এটা লুটপাটের অভ্যুত্থান। না, একটা কথা জিজ্ঞাসা করি, সে তো আমরা তখন সেটা দেখলাম এবং মাননীয় প্রধানমন্ত্রীকেও যে বাসাতে ছিলাম তারা সে বাসাতেও হামলা করে। আচ্ছা, তারা জানতো না যে সেখানে আমি আছি। আচ্ছা, আমার বাসা তারা লুটপাট করেছে, কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে তারা হামলা করবে এটা আমি ভাবতাম। কিন্তু সেখানেও দেখলাম যে অনেক লোকজন ঢুকে পড়ে এবং তারা ভাঙচুর লুটপাট করতে থাকে। আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে ঢুকিয়ে যাই, অনেকক্ষণ ছিলাম, প্রায় 5 ঘন্টা। তারপর একটা পর্যায়ে এরা তো ওই বাথরুমের ভিতর সেখানেও কমোড, বেসিন এগুলো তো লুটপাট করেছে সব জায়গায়। সেগুলোর লোভে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ সেই বাথরুমের মুখে দাঁড়িয়ে বারবার বলছিল যে আমি অসুস্থ, এ কথা বলে তাদের ফিরিয়ে দিচ্ছে। তো একটা পর্যায়ে তারা এই বাথরুমে যেগুলো আছে সেগুলো লুট করার জন্য জোরপূর্বক প্রবাসের হুমকি দেয়। তো সে সময় আমার ওয়াইফ জিজ্ঞেস করে যে কি করবো, খুলে দাও যা হবে। তারপরে 7-8 জন ছেলে ঢুকলো, তার খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি মনোভঙ্গি নিয়ে। তখন হঠাৎ তারা আমার দিকে তাকায়, আমার দিকে তাকিয়ে আপনি নেত্রী চলে গেল, আপনি জাননি কেন? আমি কিছু বলছিলাম। তারপর এই ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে জানি না, তারা আমাকে বলে আপনার ছবি তুলবো। তারপর আমার ছবি তুলতে শুরু করলো, সেলফি নিচ্ছিল, ছবি তুলেছিল। এরা ছাত্ররা অনেকে আমাকে চেনে, তো কি কারণে তারা তখন আক্রমণাত্মক যে মনোভাবটা ছিল সেটা নিয়ে এসে শীতল হয়ে গেল। এরা ঠান্ডা মাজাজে তখন কথা বলছিল। আচ্ছা, এদের মধ্যে আবার এক পর্যায়ে একটা গ্রুপ তারা চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনী হাতে তুলে দিতে। কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে দিতে। এটা অবশ্যই তখন একটা মানসিক ভাবে ভেতরে ভেতরে ভেঙে পড়েছিলাম। এরপর এরা এদের একটা শার্ট, এদের ওই ব্যাজ, লাল পতাকা শোভিত ব্যাজ লাগিয়ে আবার কালো একটা মুখে একটা মাস্ক দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা, গণভবন অভিমুখী রাস্তা, ওখানে নিয়ে যায়। ওখানে নিয়ে হঠাৎ করে থেকে একটা ট্যাক্সি আসে, একটা ইজি বাইক, সেটা খালি ছিল, ওখানে কোনো গাড়ি ঘোড়া কিছু ছিল না। ওটা হঠাৎ করে কেন যেন এসে পড়ল, অত আমার ভাগ্য। এরা দুজনে আমাকে নিয়ে, আমার ওয়াইফকে নিয়ে ওটাতে উঠলো আর বলতে লাগলো, ওতে তো অসংখ্য মানুষ, চেক আপ সব জায়গায়। এরা বলতে লাগলো যে আমাদের চাচি অসুস্থ, হাসপাতালে নিচ্ছি, ডিস্টার্ব করবে না। এই করে করে নিয়ে গেল একটা অনেক দূরে একটা জায়গা। তো এটা হলো, ভাবতেও পারেনি ওরা যখন বাথরুমে ঢুকলো যে বেঁচে থাকে। আমি বাংলাদেশে ছিলাম 3 মাসের মতো।
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নেতৃত্ব ধরে রাখার পাশাপাশি অস্ত্র রপ্তানিতেও শীর্ষ অবস্থান বজায় রাখতে চায় রাশিয়া। কিন্তু এই যে আপনার ইয়াজুজ মাজুজ দজ্জাল এই যে গল্পগুলো, যেগুলো তো অনেকেই মনে করেন এগুলো কল্প কাহিনীর মতো শুনতে মনে হয়, এগুলো কি সায়েন্স দিয়ে ব্যাখ্যা করা সম্ভব? আচ্ছা, ইয়াজুজ বাই দ্য ওয়ে, অনেকে আমার এই প্রশ্ন শুনে হয়তো ক্ষুব্ধ হবেন ধর্মীয় জায়গা থেকে, কিন্তু একজন উপস্থাপক হিসেবে আমার এই প্রশ্ন যারা বিভিন্ন দোহাই দিয়ে নির্বাচনকে পিছিয়ে দিতে চায় তাদের সাথে ঐক্য হয় না, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আরেক অনুষ্ঠানে কয়েকশর বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে আছে বিএনপি নেতারা দেশকে গণতন্ত্রের পথে পরিচালিত করতে সেনাপ্রধানের দৃঢ় অবস্থানকে স্বাগত জানিয়েছেন। পেশাদার সংবাদকর্মীদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির 30তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ছিলেন অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও। দীর্ঘ বিরতির পর চালু হওয়া একটি অনলাইন গণমাধ্যমের অনুষ্ঠানে যোগ দেন তারা। অনুষ্ঠানে আমির খসরু বলেন, অনির্বাচিত বা দায়বদ্ধতাহীন কোনো সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হয়। কথা বলেন ফ্যাসিবাদ বিরোধী সব দলকে ঐক্যবদ্ধ করতে সরকারের উদ্যোগ আর এনসিপি নেতাদের বক্তব্য নিয়ে। নির্বাচন করতে ভয় পাওয়ার তো কিছু নাই। আপনি গণতন্ত্রের কথা বলবেন, জনগণের কথা বলবেন, আবার নির্বাচনকে ভয় পাবেন, নির্বাচনে যাবেন না। বিভিন্ন দোহাই দিয়ে আমি কবে জনপ্রিয় হয়ে উঠব, আমাদের কখন সুযোগ হবে, জনগণ আমাদেরকে কখন নির্বাচিত করতে পারে, এটার উপর তো গণতন্ত্র চলে যায়। জনগণের মালিকানার কথাটা আপনি মাথায় রেখে আপনি ঐক্যের কথা বলতে পারবেন। আপনার সুবিধার জন্য ঐক্যের কথা বললে তো সেটা ঐক্য হয় না। তিনি নির্বাচিত সরকার প্রসঙ্গে সেনাবাহিনী ও সেনাপ্রধানের অবস্থানের প্রশংসা করেন। যেখানে সেনাবাহিনী ক্ষমতা দখল করে সেখানে সেনাবাহিনী প্রধান বলছে আমরা একটা গণতান্ত্রিক দেশ চাই। উনি তো আমাদেরকে নিশ্চিত করছে বাংলাদেশ আর কোনোদিন সেনাবাহিনী আসবে না, আসা উচিত না। বাংলাদেশ চলবে রাজনীতিবিদদের নেতৃত্বে। জিয়া রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। জনগণের যে ভোটার অধিকার, জনগণের যে দেশের মালিক, জনগণের সকল ক্ষমতার উৎস, এটা প্রতিষ্ঠা করাই এখন আমাদের মূল। 3 বিভাগীয় তারুণ্যের অধিকারের সমাবেশের পর এবার অনুষ্ঠিত হবে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগীয় সেমিনার ও সমাবেশ। ছাত্র, যুব ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত সেমিনার মঙ্গলবার হবে রাজধানীর কৃষি। সম্প্রতি ল্যাটিন আমেরিকার নেতাদের $9.2 বিলিয়ন মূল্যের ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে চীন। তবে এবারের প্রস্তাবে রয়েছে একটি বিশেষ পরিবর্তন। আগের মতো মার্কিন ডলার নয়, এই ঋণ দিতে চায় চীন নিজস্ব মুদ্রা ইউয়ানে। এই সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দিয়েছে। আসলে কে ইউয়ানের এত বড় অঙ্কের ঋণ নিতে চায়? বিশ্ব মুদ্রা বাজারে ইউয়ান এখনও মার্কিন ডলার কিংবা ইউরোর মতো প্রভাবশালী মুদ্রা হয়ে উঠতে পারেনি, যদিও চীন প্রায় 15 বছর ধরে ইউয়ানকে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে এবং সে অনুযায়ী অবকাঠামো গড়ে তুলেছে। জাতীয় সরকারের সংক্ষিপ্ত রূপরেখা। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। রোববার বিকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মানিক মিয়া হলে জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ আয়োজিত বাংলাদেশের কাঙ্ক্ষিত আগামীর জাতীয় সরকারের রূপরেখার উপর নাগরিক ভাবনা বিষয়ক মতবিনিময় সভায় এই প্রস্তাবনা তুলে ধরা হয়। বর্তমান দেশের সামাজিক প্রেক্ষাপটে একটি ক্রান্তিকাল। সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ নাজিমুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন টাইমস ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টির ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফার দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। সকলে মিলে মতামত পরামর্শ প্রদানের মাধ্যমে সভায় জানানো হয়, অন্তর্বর্তী সরকারের রাষ্ট্রপতি হিসেবে প্রস্তাব করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, উপরাষ্ট্রপতি বদিউল আলম মজুমদার, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং উপপ্রধানমন্ত্রী হিসেবে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানকে রাখা হয়েছে।
প্রতিনিধিত্ব নির্ধারণ করা হয়েছে আনুপাতিক হারে। বিএনপি মন্ত্রী ও উপমন্ত্রীর পদে দলীয় প্রতিনিধিত্ব নির্ধারণ করা হয়েছে আনুপাতিক হারে। বিএনপি 25%, জামায়াত 20%, এনসিপি 15%, ইসলামী আন্দোলন 5%, গুরুত্বপূর্ণ ব্যক্তি 10% এবং বাকি রাজনৈতিক দল থেকে 25%। জাতীয় ঐক্যের ভিত্তিতে দেশে একটা গ্রহণযোগ্য। নাজিমুল হক বলেন, এই কাঠামোর ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার নীতি নির্ধারণ করা যেতে পারে, যার নাম হতে পারে জাতীয় সনদ। এই সনদের মাধ্যমে একচ্ছত্র ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে রেখে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর মধ্যে দায়িত্ব বন্টনের মাধ্যমে ভারসাম্য আনা হবে। এতে শাসন ব্যবস্থায় স্বেচ্ছাচারিতা ও কর্তৃত্ববাদ কমবে, গড়ে উঠবে সমতা ও জবাবদিহির পরিবেশ। স্বৈরাচারমুক্ত বাংলাদেশে দেশপ্রেমিক সকল রাজনৈতিক দল। বক্তারা বলেন, জাতীয় সরকার মানে একটি সার্বজনীন অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা, যেখানে সব শ্রেণী পেশার মানুষের সক্রিয় ভূমিকা থাকবে। শাসক হবে জনগণের মনোনীত প্রতিনিধি, শোষক নয়। এই সরকারের মাধ্যমে প্রতিষ্ঠা পাবে জনকল্যাণমূলক সমাজ ব্যবস্থা, যা গড়ে তুলবে একটি নতুন ধারার মানবিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র।